মোদি আর দিদির সেটিং, বাংলার রাজনীতিতে এই বিষয়টা বারবার ঘুরে ফিরে আসে। বাংলার মানুষ সে যে দলের সমর্থকই হোক না কেন, এই ব্যাপারটা নিয়ে সবার মনে একটা দ্বন্দ্ব রয়েছে। মোদি আর দিদির কি তাহলে আড়ালে একটা বোঝাপড়া আছে? বিজেপি পশ্চিমবঙ্গে জেতার জন্য যেন ঠিক সেরকম মরিয়া নয়, না হলে অন্য রাজ্যতে যেরকম সরকার পতন ঘটাতে পেরেছে, এখানে কেন পারছে না? এই যুক্তি দেবার লোকও কিন্তু খুব একটা কম নেই। আর এই বিষয়টা নিয়ে সিপিএম সবচেয়ে বেশি সরব, উল্টো দিকে তৃণমূল এই ব্যাপারটা নিয়ে নীরব। অর্থাৎ একে ইন্ধন যেমন দেয় না, তেমন খণ্ডন করার জোরালো কোনো চেষ্টাও করে না তৃণমূল। আর বিজেপি এই প্রসঙ্গ উঠলেই একদম তিতিবিরক্ত হয়ে ওঠে। এর পাশাপাশি অবশ্য বিজেপি সিপিএম আতাতের কথাও বলে থাকে টিএমসি, আবার সিপিএমকে টিএমসির বি টিম আখ্যা দিয়ে থাকে বিজেপি। যদিও সেগুলো দিদি মোদির সেটিং তত্ত্বের মতো অতটা জোরালো নয়, কিন্তু তবু আছে। বাংলার টেম্পারেচার যখন 40 ডিগ্রি প্রায় ছুঁই ছুঁই, তখন রাজনৈতিক উত্তেজনার পারদও একদম চরমে, কারণ আর কিছুদিনের মধ্যেই ভোট। তাই আজ এই গোপন আতাত বিষয়টা নিয়ে আমাদের নিজস্ব একটা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। এই সময় বিভিন্ন চ্যানেলে বিজেপি জিতবে নাকি টিএমসি জিতবে এই নিয়ে নানা রকম আলোচনা, বিতর্ক ইত্যাদি চলছে। যে যার মতো ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন। বাংলার ভোটের ব্যাপারে এর আগে যত প্রেডিকশন করা হয়েছে, কেউই কিন্তু ঠিকঠাক মেলাতে পারেননি। তাই সেই সব আলোচনা এই সময়তে অবশ্যম্ভাবী হলেও আসলে কি হতে চলেছে সেই ব্যাপারটা ভোটের রেজাল্ট বেরোনোর আগে কোনোভাবেই বোঝা যাবে না। তাই ভোট বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করব না, কোনো পার্টির হয়ে প্রচারও করব না, কে ভালো কে খারাপ এই সমস্ত আলোচনাতেও যাব না, কোন পার্টির বিশাল জয় হবে এরকম একটা প্রেডিক্টও করতে যাব না। কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের বাংলার রাজনীতির সব সময়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হলো এই সেটিং তত্ত্ব, যেটা বছরে 365 দিনই ঘুরে ফিরে আসে। তাই আজ সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। এই দিদি মোদির আড়ালে সেটিংয়ের এই যে তত্ত্বের প্রবক্তা, এটা কারা? সেটা হলো সিপিএম, যারা গত লোকসভার আগে টিএমসির সাথে একসাথে ইন্ডিজোট বানিয়েছিল। মমতা আর সীতারাম ইয়েচুরির হাসি মুখে ছবি সারা ভারত দেখেছে। তারাই পশ্চিমবঙ্গে এসে বিজেপির সাথে টিএমসির সেটিং তত্ত্বটা খাড়া করে। পেছনে যুক্তিগুলো দেখানো হয়, সেগুলো কি? প্রথম, তৃণমূল এত চুরি করলো, সব ছাড়া পেয়ে গেল, ইডি সিবিআই করছেটা কি? তাহলে কি অমিত শাহ আর কালীঘাটের একটা কোনো গোপন আতাত রয়েছে? এই ব্যাপারে আমাদের কি বক্তব্য সেটা একটুখানি বলি। এই কিছুদিন আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ছাড়া পেয়েছে। এর আগেও একের পর এক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করেছে, আটক করেছে, কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। কিন্তু ফাইনালি কনভিক্টেড কতজন হয়েছে? একমাত্র ফডার স্ক্যামে লালু প্রসাদ যাদব ছাড়া কোনো বড়সড় মাপের রাজনৈতিক নেতার বিরুদ্ধে শেষ পর্যন্ত ইডি বা সিবিআই পাকাপাকিভাবে কেস সলভ করতে পেরেছে এরকম কিছু ঘটেছে? হ্যাঁ, অনেক দিন আটকে রাখতে পেরেছে জেলে। এখানে যেরকম পার্থ চট্টোপাধ্যায় কি অনুব্রত ঘোষ এদেরকে করেছিল, পার্থ, অনুব্রত, বালু এরা সব ছাড়া পেতে সবাই বলল টিএমসির সাথে বিজেপির সেটিং হয়ে গেছে। সেই হিসাবে দেখতে গেলে অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু ততদিনে জেলে আটকে রাখতে পারেনি, তার আগেই ছেড়ে দিতে হয়েছে। তার মানে কি কেজরিওয়ালের সাথেও বিজেপির সেটিং আছে? কোনো দিল্লিবাসীকে যদি এই কথাটা বলেন না, তাহলে তারা কিন্তু হাসবে। কোর্টে শেষ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল দোষী সাব্যস্ত হলো কিনা সেটা তাদের কাছে কোনো ব্যাপারই নয়, কারণ তারা বোঝেন যে কোর্টের আইন ব্যবস্থার অনেক বাধ্যবাধকতা আছে। তাই কোর্টে দোষী সাজা হয়নি, কিন্তু দিল্লিতে সরকারের বদল ঘটে গেছে। তাহলে কি সিবিআই আর ইডি সম্পূর্ণভাবে ব্যর্থ? অফিসারদের সাথে সেটিং? আমি বলবো না। আর এখানেই আমার দ্বিতীয় বক্তব্য। দেখুন, আমাদের দেশে কিন্তু একটা আইনের শাসন আছে। একজন কিন্তু ইনোসেন্ট আনলেস প্রুভেন গিল্টি, অর্থাৎ একজনকে তখনই দোষী সাব্যস্ত করা যায় যখন তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ এনে হাজির করা যায়। জনমত যদি বলে একজন অপরাধী, তার উপর ভিত্তি করে কিন্তু আইন আদালত চলে না। সেই সব ব্যাপার স্যাপার কিন্তু বাংলাদেশ কি পাকিস্তানে হয়। ওখানের নেতারা হয় ক্ষমতাতে থাকে, না হয় জেলে থাকে, না হলে পালিয়ে অন্য দেশে থাকে। যেই
রাজনৈতিক দল ক্ষমতাতে থাকে সুপ্রিম কোর্ট তার হয়ে কাজ করে। শেখ হাসিনা যখন ক্ষমতাতে ছিলেন তখন তারেক রহমানের এগেনস্টে ঝুড়ি ঝুড়ি কেস ফাইল করা হয়েছিল, দোষী সাব্যস্ত হয়েছিলেন তারেক, পালিয়ে বিদেশে গিয়ে বসেছিলেন। এখন তারেক ক্ষমতায়, ওর এগেনস্টে যত কেস আছে সব ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, আর এখন শেখ হাসিনার এগেনস্টে ঝুড়ি ঝুড়ি কেস। শেখ হাসিনা এখন পালিয়ে আমাদের ভারতে বসে রয়েছেন। পাকিস্তানেও সেই একই গল্প, কারণ এইগুলো আনসিভিলাইজড একটা সোসাইটি, জঙ্গলের রাজত্ব, আইন কানুন বলে কিছু নেই। কিন্তু আমাদের দেশে তো সেরকমটা ব্যাপারটা নয়। একটা সিভিল সোসাইটি হবার জন্য এখানে আইন আদালতকে নিরপেক্ষ থাকতে হয়। সেখানে একজন দোষী কি দোষী নয় সেটা জনমতের উপর ভিত্তি করে কিন্তু হয় না। সবাই বুঝতে হয়তো পারছে চুরি হয়েছে কি হয়নি, বিচারক নিজেও বুঝতে পারছেন, কিন্তু তাকে কিন্তু দেখতে হবে সঠিক প্রমাণ আছে কি না। তাহলে প্রশ্ন, ইডি বা সিবিআই কি তাহলে সঠিক তদন্ত করতে পুরোপুরি ব্যর্থ? এখানে আমার তৃতীয় বক্তব্য, রাজনৈতিক মামলা তদন্ত কিন্তু আমাদের ওই বইতে পড়া গোয়েন্দা গল্প নয়, বা ওই সিনেমাতে যেরকম দেখা যায় সেরকমও নয়। এখানে আপনাদের বুঝতে হবে যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তারা কিন্তু ক্ষমতাতে বসে, তাদের সঙ্গেও রয়েছে আইএএস আইপিএস অফিসাররা। অর্থাৎ যেই আইপিএসদের এক অংশ সিবিআইতে গেছে, সেই আইপিএসদেরই আরেকটা অংশ কিন্তু অভিযুক্ত রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে কাজ করছে। সিবিআই যতটা দক্ষ, এনারাও কিন্তু ততটাই দক্ষ, এনাদের অভিজ্ঞতাও কিন্তু কম নয়। তাই অপরাধকে কি করে ঢাকা দিতে হয় যাতে সেটা কোনোদিন তদন্ততে উঠে না আসতে পারে, সেটা কিন্তু এই মমতা বা কেজরিওয়ালের সাথে যারা কাজ করছে সেই অফিসাররা খুব ভালো করেই জানেন। চতুর্থ বক্তব্য, রাজনৈতিক অপরাধ কিন্তু ওই একজন দুজন অপরাধীর ব্যাপার নয়। এখানে কিন্তু কাজ করে একটা পুরো ইকোসিস্টেম, যার নিচের তলাতে থাকে স্থানীয় রাজনৈতিক কর্মীরা, তারপর মাঝারি, তারপর হোমরা চোমরা লোকেরা, একদম উপরে থাকে রাঘব বোয়ালরা। এটা একটা মাকড়সার জালের মতো। কোথা দিয়ে কে কাকে ঘুষ দিয়েছে, সেই টাকা কোথায় গিয়ে কার ব্যাংক অ্যাকাউন্টে গেছে, সেই সব হাজারটা জিনিসের মধ্যে একজন আসল দোষীকে সাব্যস্ত করা কতটা মুশকিল সেটা বুঝতে পাচ্ছেন। আর এখানে কিন্তু দোষী একজন নয়, দোষী থাকবেন অনেকেই। আর রাঘব বোয়াল যারা, তারা নিজেদেরকে সব সময় আড়াল করে রাখতে পারে। তাদের সঙ্গে কাজ করছে তাবৎ তাবর আইনজীবীরা, অ্যাকাউন্টেন্টরা। তারা সব কিছু এমনভাবে ধোঁয়াশা করে রাখবে, কোনো গোয়েন্দা সংস্থার পক্ষেই সেটাকে ভেদ করা কিন্তু সম্ভব নয়। সেটা আমাদের দেশে নয়, অনেক দেশেই হয়ে থাকে। তাই ইডি সিবিআইয়ের ব্যর্থতা এটা নয়, এটা হলো আইনের শাসনের একটা জরুরি শর্ত। যদিও সবাই জানে চুরি হয়েছে, তবু বিচারকদের কিন্তু হাত পা বাঁধা। আর নিজেকে প্রশ্ন করুন, জনমতের উপরে আইন আদালত চলবে, এটা কি আপনিও চান? চান কি আমাদের দেশটা, বাংলাদেশ কি পাকিস্তানের মতো একটা অসভ্য সমাজ হয়ে যাক? ওদের ওখানে গণতন্ত্র নেই, আমাদের এখানে রয়েছে। তার কারণ কিন্তু এই নিরপেক্ষ আইনের শাসন। সেটা যদি ভেঙে পড়ে তাহলে বুঝতে পারছেন যে কতটা বিপজ্জনক হবে আমাদের ভবিষ্যৎটা। একই ব্যাপার বলবো আরজি করের অভয়ার মৃত্যুর ঘটনার ব্যাপারটাতে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সবাই জানি এটা একটা সাধারণ মার্ডারের ঘটনা নয়। একদিকে রাজ্য সরকারের হাতে থাকা পুলিশ, আইপিএস অফিসার, বড় বড় আইনজীবী, অপরদিকে সিবিআই। প্রমাণ একবার লোপাট করে দিলে কোনোভাবেই কিন্তু অপরাধকে প্রমাণ করা সম্ভব নয়। আর এখানে রাজ্য সরকারের অধীনে যেই আইপিএস অফিসাররা রয়েছে, তারা জানেন যে সিবিআইয়ের অফিসাররা কিভাবে কাজ করেন, কিভাবে তদন্ত করেন। এক অফিসে যারা কাজ করেন তাদের এক ডিপার্টমেন্টের লোকজন জানেন যে অন্য ডিপার্টমেন্টের লোকজন কিভাবে কাজ করেন। সেটাই তাদের দক্ষতা, সেটাই তাদের অভিজ্ঞতা। এই অভিযুক্ত রাজনৈতিক দলের অধীনে যে পুলিশ অফিসার, আইপিএস অফিসাররা রয়েছেন, তাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই। সেই জন্য দিল্লি থেকে সিবিআই এসে পৌঁছানোর আগেই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করার ব্যাপারটা তাদের কাছে কোনো ব্যাপারই নয়। আর এখানেও সেই একই কথা আবার বলবো, সিবিআই আদালত শুধুমাত্র যতটুকু প্রমাণ অবশিষ্ট রয়েছে তার উপরেই কাজ করতে পারেন। সারা কলকাতার লোকজন উই ওয়ান্ট জাস্টিস বলে চেঁচালেও কোর্টকে সেদিক থেকে নজর সরিয়ে নিজের মতো কাজ করে যেতে হয়। তাহলে পঞ্চম ব্যাপারটা হলো, এবং সবচেয়ে বড় প্রশ্ন, আইন কি তাহলে ভিলেইন? এখানে আইনের শাসনের চক্করে লোক দোষ করেও সাজা পাবে না, সাধারণ মানুষ তাহলে বিচার কোথায় পাবেন? এখানেই বলবো, একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় শাস্তি কি? ক্ষমতা থেকে অপসারণ, জেলে যাওয়া কিন্তু নয়।
জেলে তাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্যের সমস্ত ব্যবস্থাই থাকে। আর ওই যে বলেছিলাম, সিবিআইয়ের এতদিনে একমাত্র সাফল্য হলো লালু প্রসাদকে দোষী সাব্যস্ত করা। সেই লালু প্রসাদও কিন্তু স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী বানিয়ে জেল থেকে শাসন করেছে। রাজনৈতিক নেতাদের আসল সাজা হয় জনতার আদালতে। আপনি সেখানে সাধারণ মানুষ নন, আপনি সেখানে দোর্দণ্ড প্রতাপ বিচারক। অপরাধ হয়েছে কিনা আপনি বিচার করুন, রায় দিন। অনেক সময় আবার অনেক ভুয়ো মামলাও হয়, ভুয়ো অভিযোগ ছড়ানো হয়। আপনাকে একজন বিচক্ষণ ভোটার হিসাবে বুঝতে হবে কোন অপরাধটা হয়েছে আর কোনটা হয়নি। ইডি বা সিবিআই অথবা সুপ্রিম কোর্ট নিজেদের মতো কাজ করবে, আর তাদের ভুল হয় না সেরকম নয়, কিন্তু তাদের নিরপেক্ষতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠানোর আগে প্রশ্ন করুন নিজেদেরকে। এই গণতন্ত্রে জনগণ অর্থাৎ আপনিই কিন্তু শেষ কথা। আপনি অসহায় নন। অপরাধ যদি হয়ে থাকে তাহলে তার একমাত্র শাস্তি আপনিই দিতে পারেন। আর যদি মিথ্যা প্রচার হয়েছে বলে আপনার মনে হয় তাহলে তার শাস্তিও আপনিই দিতে পারেন। বিচারক হিসাবে আপনার রায়টা আপনি ভোটের বাক্সে দিয়ে আসুন। এরপরে বক্তব্য, এই যে দিদি মোদির সেটিং যদি হয়ে থাকে ধরেও নি, তাহলে এর পেছনে দুপক্ষের লাভ কি? সব মানুষের সব কাজের একটা মোটিভ থাকে। যারা ব্যবসা করেন তারা যা কিছু করেন ব্যবসার সুবিধার জন্য, চাকরি, পড়াশুনো সবার ক্ষেত্রেই তাই। তাহলে রাজনৈতিক দলগুলো যা করবে সেটার পেছনে রাজনৈতিক সুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। এই সেটিংয়ে টিএমসির যদি সুবিধা আছে বলেন, তাহলে তাও কিছুটা মেনে নেওয়া যেতে পারে যে হ্যাঁ, সেন্ট্রাল এজেন্সি তাদের পেছনে ছুটবে কম। কিন্তু এতে বিজেপির কী লাভ? কেউ বলেন যে পার্লামেন্টে ভোটাভুটির সময় টিএমসি নাকি বিজেপিকে সাহায্য করে, তার বিনিময়ে বিজেপি পশ্চিমবঙ্গে টিএমসির সরকারকে টিকিয়ে রেখেছে। কতটা বোকা বোকা যুক্তি কি বলবো। যদি টিএমসিকে সরিয়ে ফেলতে পারে তাহলে এই টিএমসির ওপর নির্ভরতাই তো থাকবে না। শুধু শুধু এই টিএমসি নির্ভরতা বিজেপি কেন জিইয়ে রাখবে? আর টিএমসি চোখ বুজে বিজেপিকে পার্লামেন্টে সাহায্য করে যায়, এই রকম নির্ভরতাও কিন্তু নেই। এই তো দেখলাম ডিলিমিটেশন বিলে টিএমসি কংগ্রেসের সাথে মিলে বিজেপির বিপক্ষে ভোট দিল। তাহলে আবার পার্লামেন্টে কংগ্রেস টিএমসি একসাথে, কিন্তু রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসে টিএমসিকে গালিগালাজ করছে। ক্ষমতায় আসতে পারার তো কোনো সম্ভাবনাই নেই কংগ্রেসের। ওই যদি একটা দুটো সিট পায়, জানবেন কোনো রাজনৈতিক দল নিজের ক্ষতি করে অন্যকে এক চুল সুবিধা করে দেবে না কখনো। এখানে ইন্ডিজোটের কথা আবার বলবো, খুব ভালো করেই জানা ছিল যে ইন্ডিজোট ক্ষমতায় আসবে না। তা সত্ত্বেও কে ইন্ডিজোটের নেতৃত্ব দেবে সেই নিয়ে কেউ এক চুল জমি ছাড়তে রাজি হয়নি। সেখানে বিজেপি অকারণে টিএমসিকে সাহায্য করবে নিজেদের কোনো সুবিধা ছাড়াই, এটা কি করে ভাবছেন? এখানে সেটিংয়ের কোনো কারণই নেই। এই সেটিংয়েও বিজেপির কোনো লাভ নেই, সেটিং তত্ত্বতেও বিজেপির কোনো লাভ নেই। এই সেটিং তত্ত্ব ছড়িয়ে দিতে পারলে সবচেয়ে বেশি লাভ হলো সিপিএমের। কারণ এই যে টিএমসি বিরোধী ভোটটা প্রায় পুরোটা বিজেপির ঝুলিতে যাচ্ছে, এটাকে আটকানো সম্ভব যদি জনগণের মধ্যে এই সন্দেহটা খাড়া করে দিতে পারে। যদি বোঝাতে পারে যে টিএমসি সত্যিকারের বিরোধী আসলে আদি অকৃত্রিম বামফ্রন্টই। আর এই তত্ত্বতে বিশ্বাসী হয়ে কিছু ভোট যদি বিজেপির থেকে সিপিএমের দিকে যায় তাহলে টিএমসির পক্ষেও পরোক্ষ লাভ। তাই টিএমসি এই ব্যাপারটাকে হালকা করে জিয়ে রেখেছে। কিন্তু সত্যি হলো এই সেটিং কারুর ক্ষেত্রেই প্রযোজ্য নয়। কেউ নিজের রাজনৈতিক ক্ষতি করে অন্যকে সুবিধা করে দেবে না। বিজেপি পশ্চিমবঙ্গের ব্যাপারে সিরিয়াস নয়, এটাও যেমন ভুল। সিপিএম টিএমসির বি টিম এটাও সেরকমই ভুল। টিএমসি চাইবে নিজের গদি বাঁচাতে, বিজেপি চাইবে গদিতে বসতে, আর বামফ্রন্ট চাইবে যদি একটা কি দুটো সিট দখল করতে পারে। সেই ব্যাপারে সবাই তাদের সর্বশক্তি লাগাবে। আর আমি তো বলবো যে অন্যান্য রাজ্যে অনেক কম শক্তি লাগিয়ে বিজেপি সরকার গঠন করতে পেরেছে। মনে করে দেখুন, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, দিল্লি, কোথাও কোনো মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই কিন্তু বিজেপি জিতেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ধারাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার অভিজ্ঞতা যে বাংলাতে লোকজন রাজনীতি নিয়ে অনেক আলোচনা করেন, বিতর্ক করেন, কিন্তু সরকার বদল ঘটানো মানে একটা পাহাড়কে সরানোর মতো। কিন্তু অন্য রাজ্যে আমি দেখি না যে লোকজন এত রাজনীতি নিয়ে আলোচনা করছে। ভোটের আগে একদম যুদ্ধকালীন পরিস্থিতি যেমন এখানে, অন্য রাজ্যে সেরকম কিন্তু ব্যাপারটাও নয়। কিন্তু সরকার বদলে যায় যদি সরকার কাজ না করে। নতুন সরকার যদি অপদার্থ হয়, পরের বার
আবার সেই সরকারও টেকে না। এখানে সেটা যে কোনো কারণের জন্যই খুব সহজ নয়। তাই বিজেপির বাংলা দখল হবে কি না জানি না, তবে সেই লড়াই যে সহজ নয় সেটা বিজেপি খুব ভালো মতো করেই জানে। তাই জান লড়িয়ে দিচ্ছেন তারা। টিএমসিও জানে যে ক্ষমতা হারালে তারাও হারিয়ে যাবেন বামফ্রন্টের মতোই, তাই টিকে থাকতে তারাও মরিয়া। সব কিছু এখন আপনার হাতে। টিএমসি আপনাকে কি প্রতিশ্রুতি দিচ্ছে, বিজেপি কি প্রতিশ্রুতি দিচ্ছে, আপনি খুব ভালো মতো করেই জানেন। আপনার জীবনের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার পরিবারের জন্য কি দরকার আপনি সেটা সবচেয়ে ভালো জানেন। আপনি সিদ্ধান্ত নিন। কোনো রকম সেটিং তত্ত্বের মতো বোকা বোকা তত্ত্বতে বিশ্বাস না করে নিজের রায়টা দিয়ে আসুন ভোটের বাক্সে। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। আবার ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে। নমস্কার, ভালো থাকবেন।